ক্র্যামবোর্ডের অশরীরী ডাক। রাত তখন ঠিক ২:৩০। গ্রামে চারিদিক নিস্তব্ধ। বাতাসের শব্দ, যেন কারো ঠান্ডা নিঃশ্বাস। এই নীরব রাতে রাকিব ঠিক করল সে তার ৩ বন্ধু তন্ময়, জুবায়ের আর আরাফাতকে নিয়ে খেলবে ক্র্যামবোর্ড। এমন একটি খেলা যেটা মৃত আত্মার সাথে যোগাযোগ করাতে পারে। গ্রামের বয়স্করা বহুবার সবাইকে সতর্ক করেছে, এই বোর্ড যার হাতে পড়ে সে জীবনের সাথে ছায়ার জগতের ফারাক বুঝতেই পারে না। কিন্তু রাকিব বিষয়গুলোকে সিরিয়াসলি নেয়নি। রাত ১২টার ঠিক আগে তারা ঘরের জানালা দরজা বন্ধ করল, ৩টি মোমবাতি জ্বালাল আর মাঝখানে রাখল সেই পুরনো কাঠের বোর্ড, যেটা নাকি এক বদমাশ তান্ত্রিকের। ঘড়ি যখন ঠিক ১২টা বাজাল, রুমের বাতাস ভারী হয়ে গেল। রাকিব ওদের বলল, সবাই আঙ্গুল বোর্ডে রাখো, শুরু করি। ৪ জন আঙ্গুল রাখতেই বোর্ডের প্লেটটা একটু নড়ে উঠল। জুবায়ের বলল, কে ঠেল্লা দিলি? বাকিরা বলল তারা কেউ নাড়েনি। রাকিব ধীরে বলল, যদি কোনো আত্মা এখানে থাকে আমাদের সাথে কথা বলো। কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎ বোর্ডটা ঠকঠক শব্দ করে কাঁপতে লাগল। খুব ধীরে মোমবাতির আলো দুলতে লাগল। ছেলেগুলো ভয়ে একে অপরের দিকে তাকাল। প্লেটটা খুব ধীরে সরে গিয়ে লিখল, আমি এসেছি। রাকিব শ্বাস আটকে গেল। সে বলল, তুমি তুমি কে? বোর্ড আবার কাঁপল। তারপর লিখল, প্রতিশোধ। ৪ জনের বুক ধক করে উঠল। আরাফাত বলল, আমরা কাউকে কিছু করিনি, তাহলে প্রতিশোধ কিসের? বোর্ড ঘুরে বার্তা দিল, যাকে তোমরা ভুলেছ সে তোমাদের ভুলেনি। এই কথাটা শুনে রাকিবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে একবার মনে করার চেষ্টা করল, কিন্তু ঠিক বুঝতে পারল না। ঠিক তখন রুমের কোণ থেকে কেউ যেন হাঁটছে, খুব ধীরে। মোমবাতির আলো দ্রুত নিভে গেল। চারিদিক অন্ধকার। রাকিব খুব আস্তে ফিসফিস করে বলল, বন্ধুরা দাঁড়াও, কেউ আছে। আর তারপরে ভয়ঙ্কর টোনে কারো গরম নিঃশ্বাস রাকিবের ঘাড়ে। রাকিব পিছনে ঘুরতে কিছু দেখতে পেল না, কিন্তু সেই অদৃশ্য কণ্ঠ বলল, আমি তোমাদের ডাকে এসেছি, আমার যা হারিয়েছিলে তা ফেরত নিতে। রুমে থাকা ফোনগুলোর স্ক্রিন হঠাৎ নিজে নিজেই বন্ধ হয়ে গেল। সব আলো নিভে গেল। বোর্ডটা টেবিলের উপর থেকে উঠতে শুরু করল, আকাশে ভাসছে। প্লেট নিজে নিজে লেখা শুরু করল, কবরের পাশে যে শিশুটাকে তোমরা ছেড়ে গিয়েছিলে সেই শিশুই ফিরে এসেছে। ৪ জনই কেঁপে উঠল, কিন্তু রাকিব আরও জ্বলে কেঁপে উঠল, কারণ সে মনে করতে পারল একবার তারা ভুল করে রাতে কবরস্থানের পাশে এক অচেনা শিশুকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে এসেছিল। সে ভেবেছিল শিশুটি হারিয়ে গেছে, কিন্তু আত্মার কণ্ঠ বলল, তোমরা ভেবেছিলে সে মরে গেছে, আর এখন তার আত্মা জেগে উঠেছে। এক মুহূর্তে রুমের দরজা ধীরে ধীরে খুলে গেল, কড়মড় শব্দে। ধীরে বাইরে অন্ধকার, ঠান্ডা বাতাস আর পচা মাটির গন্ধ। ঠিক তখন রাকিবের কাঁধে কারো বরফ ঠান্ডা হাত। রাকিব দমবন্ধ হয়ে যাওয়ার মতো চিৎকার করে উঠল, কিন্তু পরের মুহূর্তেই আলো ১ সেকেন্ডের জন্য জ্বলে উঠল। ছেলেরা দেখল একটা কালো ছায়া, যার চোখ দুটো লাল আগুনের মতো, মুখ থেকে পচা মাটি ঝরছে, যেন সদ্য কবর থেকে বের হয়েছে। ছায়াটা বলল ভয়ঙ্কর টোনে, রাকিব, তুমি আমাকে ফেলে গিয়েছিলে, এখন তুমি যাবে আমার অন্ধকারে। জুবায়ের দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হল। রুম কাঁপতে লাগল। বোর্ড ছাদের সাথে ধাক্কা লেগে ভেঙে গেল। তন্ময় মাটিতে পড়ে গেল।
ছায়াটা ধীরে ধীরে রাকিবের দিকে এগিয়ে এলো। রাকিব কাঁপতে কাঁপতে বলল, আমরা দোষী না, বিশ্বাস করো। ছায়া সামনে এসে ফিসফিস করে বলল, ভয় পাবা না, খুব বেশি ব্যথা লাগবে না। তারপর আঙুল বাড়িয়ে রাকিবের মুখ স্পর্শ করতে গেল। ঠিক তখন আরাফাত চিৎকার করে বলল, দোয়া পড়ো, সবাই দোয়া পড়ো। চারজন একসাথে সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি পড়তে শুরু করল। ধীরে অন্ধকার আরও ঘন হয়ে উঠল। ছায়াটা ক্ষিপ্ত হয়ে অচমকা চিৎকার করে উঠল, এমন চিৎকার যা মানুষের না। রুমের সব আসবাবপত্র উড়ে বেড়াতে লাগল। মোমবাতির কাজ ভেঙে গেল। রাকিব চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকল। তারপর এক মুহূর্তে সব থেমে গেল। রুমে আবার আলো জ্বলল। রুম ফাঁকা, ছায়া নেই, বোর্ড নেই, শুধু টেবিলের উপর একটা বাক্য, ভয়ঙ্কর টোনে, রাকিব, আমি আবার আসব। পরদিন সকালে গ্রামের মানুষ খোঁজ করতে গিয়ে দেখে রাকিব, তন্ময়, জুবায়ের আর আরাফাত কেউ নেই। ঘরে শুধু শুকনো মাটি আর ভাঙা বোর্ডের টুকরো। একজন বৃদ্ধ বলল, ক্র্যামবোর্ড যে ডাকে তাকে কখনো কেউ ফেরত আনতে পারে না। এখনও মাঝে মাঝে রাতের আড়াইটে গ্রামের সেই বাড়ির জানালা থেকে শোনা যায় ধীরে, রাকিব, আমি এসেছি। ক্র্যামবোর্ডের অশরীরী ডাক। রাত তখন ঠিক আড়াইটে। গ্রামে চারিদিক নিস্তব্ধ। বাতাসের শব্দ, যেন কারো ঠান্ডা নিঃশ্বাস। এই নীরব রাতে রাকিব ঠিক করল সে তার ৩ বন্ধু তন্ময়, জুবায়ের আর আরাফাতকে নিয়ে খেলবে ক্র্যামবোর্ড। এমন একটি খেলা যেটা মৃত আত্মার সাথে যোগাযোগ করাতে পারে। গ্রামের বয়স্করা বহুবার সবাইকে সতর্ক করেছে, এই বোর্ড যার হাতে পড়ে সে জীবনের সাথে ছায়ার জগতের ফারাক বুঝতেই পারে না। কিন্তু রাকিব বিষয়গুলোকে সিরিয়াসলি নেয়নি। রাত ১২টার ঠিক আগে তারা ঘরের জানালা দরজা বন্ধ করল, ৩টি মোমবাতি জ্বালাল আর মাঝখানে রাখল সেই পুরনো কাঠের বোর্ড, যেটা নাকি এক বদমাশ তান্ত্রিকের। ঘড়ি যখন ঠিক ১২টা বাজাল, রুমের বাতাস ভারী হয়ে গেল। রাকিব ওদের বলল, সবাই আঙ্গুল বোর্ডে রাখো, শুরু করি। ৪ জন আঙ্গুল রাখতেই বোর্ডের প্লেটটা একটু নড়ে উঠল। জুবায়ের বলল, কে ঠেল্লা দিলি? বাকিরা বলল, তারা কেউ নাড়েনি। রাকিব ধীরে বলল, যদি কোনো আত্মা এখানে থাকে আমাদের সাথে কথা বলো। কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎ বোর্ডটা ঠকঠক শব্দ করে কাঁপতে লাগল। খুব ধীরে। মোমবাতির আলো দুলতে লাগল। ছেলেগুলো ভয়ে একে অপরের দিকে তাকাল। প্লেটটা খুব ধীরে সরে গিয়ে লিখল, আমি এসেছি। রাকিব শ্বাস আটকে গেল। সে বলল, তুমি তুমি কে? বোর্ড আবার কাঁপল। তারপর লিখল, প্রতিশোধ। ৪ জনের বুক ধক করে উঠল। আরাফাত বলল, আমরা কাউকে কিছু করিনি, তাহলে প্রতিশোধ কিসের? বোর্ড ঘুরে বার্তা দিল, যাকে তোমরা ভুলেছ সে তোমাদের ভুলেনি। এই কথাটা শুনে রাকিবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে একবার মনে করার চেষ্টা করল, কিন্তু ঠিক বুঝতে পারল না। ঠিক তখন রুমের কোণ থেকে কেউ যেন হাঁটছে, খুব ধীরে। মোমবাতির আলো দ্রুত নিভে গেল। চারিদিক অন্ধকার। রাকিব খুব আস্তে ফিসফিস করে বলল, বন্ধুরা দাঁড়াও, কেউ আছে। আর তারপরে ভয়ঙ্কর টোনে কারো গরম নিঃশ্বাস রাকিবের ঘাড়ে। রাকিব পিছনে ঘুরতে কিছু দেখতে পেল না, কিন্তু সেই অদৃশ্য কণ্ঠ বলল, আমি তোমাদের ডাকে এসেছি, আমার যা হারিয়েছিলে তা ফেরত নিতে। রুমে থাকা ফোনগুলোর স্ক্রিন হঠাৎ নিজে নিজেই বন্ধ হয়ে গেল। সব আলো নিভে গেল। বোর্ডটা টেবিলের উপর থেকে উঠতে শুরু করল, আকাশে ভাসছে। প্লেট নিজে নিজে লেখা শুরু করল,
কবরের পাশে যে শিশুটাকে তোমরা ছেড়ে গিয়েছিলে সেই শিশুই ফিরে এসেছে। চারজনই কেঁপে উঠল, কিন্তু রাকিব আরও জ্বলে কেঁপে উঠল, কারণ সে মনে করতে পারল একবার তারা ভুল করে রাতে কবরস্থানের পাশে এক অচেনা শিশুকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে এসেছিল। সে ভেবেছিল শিশুটি হারিয়ে গেছে, কিন্তু আত্মার কণ্ঠ বলল, তোমরা ভেবেছিলে সে মরে গেছে, আর এখন তার আত্মা জেগে উঠেছে। এক মুহূর্তে রুমের দরজা ধীরে ধীরে খুলে গেল, কড়মড় শব্দে। ধীরে বাইরে অন্ধকার, ঠান্ডা বাতাস আর পচা মাটির গন্ধ। ঠিক তখন রাকিবের কাঁধে কারো বরফ ঠান্ডা হাত। রাকিব দম বন্ধ হয়ে যাওয়ার মতো চিৎকার করে উঠল, কিন্তু পরের মুহূর্তেই আলো 1 সেকেন্ডের জন্য জ্বলে উঠল। ছেলেরা দেখল একটা কালো ছায়া, যার চোখ দুটো লাল আগুনের মতো, মুখ থেকে পচা মাটি ঝরছে, যেন সদ্য কবর থেকে বের হয়েছে। ছায়াটা বলল ভয়ঙ্কর টোনে, রাকিব, তুমি আমাকে ফেলে গিয়েছিলে, এখন তুমি যাবে আমার অন্ধকারে। জুবায়ের দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হল। রুম কাঁপতে লাগল। বোর্ড ছাদের সাথে ধাক্কা লেগে ভেঙে গেল। তন্ময় মাটিতে পড়ে গেল। ছায়াটা ধীরে ধীরে রাকিবের দিকে এগিয়ে এলো। রাকিব কাঁপতে কাঁপতে বলল, আমরা দোষী না, বিশ্বাস করো। ছায়া সামনে এসে ফিসফিস করে বলল, ভয় পাবা না, খুব বেশি ব্যথা লাগবে না। তারপর আঙুল বাড়িয়ে রাকিবের মুখ স্পর্শ করতে গেল। ঠিক তখন আরাফাত চিৎকার করে বলল, দোয়া পড়ো, সবাই দোয়া পড়ো। চারজন একসাথে সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি পড়তে শুরু করল। ধীরে অন্ধকার আরও ঘন হয়ে উঠল। ছায়াটা ক্ষিপ্ত হয়ে অচমকা চিৎকার করে উঠল, এমন চিৎকার যা মানুষের না। রুমের সব আসবাবপত্র উড়ে বেড়াতে লাগল। মোমবাতির কাজ ভেঙে গেল। রাকিব চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকল। তারপর এক মুহূর্তে সব থেমে গেল। রুমে আবার আলো জ্বলল। রুম ফাঁকা, ছায়া নেই, বোর্ড নেই, শুধু টেবিলের উপর একটা বাক্য, ভয়ঙ্কর টোনে, রাকিব, আমি আবার আসব। পরদিন সকালে গ্রামের মানুষ খোঁজ করতে গিয়ে দেখে রাকিব, তন্ময়, জুবায়ের আর আরাফাত কেউ নেই। ঘরে শুধু শুকনো মাটি আর ভাঙা বোর্ডের টুকরো। একজন বৃদ্ধ বলল, ক্র্যামবোর্ড যে ডাকে তাকে কখনো কেউ ফেরত আনতে পারে না। এখনও মাঝে মাঝে রাতের আড়াইটে গ্রামের সেই বাড়ির জানালা থেকে শোনা যায় ধীরে, রাকিব, আমি এসেছি। ক্র্যামবোর্ডের অশরীরী ডাক। রাত তখন ঠিক আড়াইটে। গ্রামে চারিদিক নিস্তব্ধ। বাতাসের শব্দ, যেন কারো ঠান্ডা নিঃশ্বাস। এই নীরব রাতে রাকিব ঠিক করল সে তার 3 বন্ধু তন্ময়, জুবায়ের আর আরাফাতকে নিয়ে খেলবে ক্র্যামবোর্ড। এমন একটি খেলা যেটা মৃত আত্মার সাথে যোগাযোগ করাতে পারে। গ্রামের বয়স্করা বহুবার সবাইকে সতর্ক করেছে, এই বোর্ড যার হাতে পড়ে সে জীবনের সাথে ছায়ার জগতের ফারাক বুঝতেই পারে না। কিন্তু রাকিব বিষয়গুলোকে সিরিয়াসলি নেয়নি। রাত 12টার ঠিক আগে তারা ঘরের জানালা দরজা বন্ধ করল, 3টি মোমবাতি জ্বালালো আর মাঝখানে রাখল সেই পুরনো কাঠের বোর্ড, যেটা নাকি এক বদমাশ তান্ত্রিকের। ঘড়ি যখন ঠিক 12টা বাজাল, রুমের বাতাস ভারী হয়ে গেল। রাকিব ওদের বলল, সবাই আঙ্গুল বোর্ডে রাখো, শুরু করি। 4 জন আঙ্গুল রাখতেই বোর্ডের প্লেটটা একটু নড়ে উঠল। জুবায়ের বলল, কে ঠেল্লা দিলি? বাকিরা বলল তারা কেউ নাড়েনি। রাকিব ধীরে বলল, যদি কোনো আত্মা এখানে থাকে আমাদের সাথে কথা বলো। কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎ বোর্ডটা ঠকঠক শব্দ করে কাঁপতে লাগল। খুব ধীরে। মোমবাতির আলো দুলতে লাগল। ছেলেগুলো ভয়ে একে অপরের দিকে তাকাল। প্লেটটা খুব ধীরে সরে গিয়ে লিখল, আমি এসেছি। রাকিব শ্বাস আটকে গেল। সে বলল,
তুমি তুমি কে? বোর্ড আবার কাঁপল, তারপর লিখল, প্রতিশোধ। চারজনের বুক ধক করে উঠল। আরাফাত বলল, আমরা কাউকে কিছু করিনি, তাহলে প্রতিশোধ কিসের? বোর্ড ঘুরে বার্তা দিল, যাকে তোমরা ভুলেছ সে তোমাদের ভুলেনি। এই কথাটা শুনে রাকিবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে একবার মনে করার চেষ্টা করল, কিন্তু ঠিক বুঝতে পারল না। ঠিক তখন রুমের কোণ থেকে কেউ যেন হাঁটছে, খুব ধীরে। খ খ খ মোমবাতির আলো দ্রুত নিভে গেল। চারিদিক অন্ধকার। রাকিব খুব আস্তে ফিসফিস করে বলল, বন্ধুরা দাঁড়াও, কেউ আছে। আর তারপরে ভয়ঙ্কর টোনে কারো গরম নিঃশ্বাস রাকিবের ঘাড়ে।